দর্শক, বেশ হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার ডাকা জরুরি মিটিং, অতি জরুরি মিটিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেটা শেষ হলো। প্রথমে গণমাধ্যম তথ্য দিয়েছিল যে 3টি রাজনৈতিক দলের সঙ্গে বসবে ঐক্যমত্য কমিশন। পরবর্তীতে দেখা গেল যে এতদিন যাবৎ ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যে সকল রাজনৈতিক দলগুলো ছিল সবার প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে উদ্দেশ্যে এই জরুরি মিটিং, অর্থাৎ শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে কিনা, সেখানে দলগুলো স্বাক্ষর করবে কিনা, সেই ব্যাপারে আদৌ কি কোনো সমাধান হলো? সমাধান না টেনে এক ধরনের ধন্যবাদ জ্ঞাপন করে এই আয়োজনটা অর্থাৎ মিটিংটা শেষ করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তিনি তার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, হৃদয় নিংড়ানো ধন্যবাদ দলগুলোকে জানালেন এবং বললেন যে আপনারা অসাধ্য সাধন করেছেন, আপনারা এতগুলো দল, এতগুলো মত যে এক জায়গায় আসতে পেরেছেন এবং শুক্রবারে একদিন পরে আমরা খুবই উৎসব মুখর পরিবেশে জুলাই সনদ স্বাক্ষর করব। কিন্তু তার আগে যিনি বক্তব্য শেষ করেছেন বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, তার বক্তব্যে স্পষ্ট যে উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ যে কথাটা এর আগের ভিডিওতে বলেছিলাম ইত্তেফাকের সূত্র দিয়ে, ইত্তেফাকের বরাত দিয়ে, সেই কথাটাই প্রতীয়মান হয়েছে। এই মিটিংয়ে এনসিপি এবং জামাত ইসলাম সরাসরি এই জুলাই সনদে আগামী শুক্রবারে স্বাক্ষর করার ব্যাপারে তাদের দ্বিমত প্রকাশ করেছে এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ রীতিমতো পুরো আয়োজনটাকে তুলোধুনা করে ছাড়লেন এবং এই কথাও বললেন, প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সেটা সীমাহীন না, সেই সমর্থনেরও একটা সীমারেখা আছে। এই কথার মাধ্যমে তিনি এক ধরনের হুমকি দিলেন, এক ধরনের থ্রেট দিয়ে দিলেন যে আমাদের সমর্থন আপনাদের আছে, এটা মনে করে যা ইচ্ছা তাই করে যাবেন আর বিএনপি সেটা মেনে নেবে, এটা ভাবলে ভুল হবে। আদতে কি হলো? সত্যিই কি শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে? এই আনুষ্ঠানিক মিটিং যেটা টেলিভিশনে সরাসরি প্রচার করা হলো, বিটিভি নিউজে সরাসরি প্রচার করা হয়েছে, সেই আনুষ্ঠানিক মিটিংয়ের পরে অনানুষ্ঠানিক মিটিং এই রাতে কি হয় সেগুলোর অপেক্ষায় এখন থাকতে হবে আমাদের। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঐক্যমত্য কমিশনের অতি জরুরি মিটিং প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সেটা শেষ হলো এবং সেই শেষ যখন হলো তখন আমরা কোনো ফয়সালা পেলাম না শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে কি হবে না। যখন নিশ্চিত এনসিপি নেতা আক্তার হোসেন, জামাতের নেতা এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, তিনজনের বক্তব্য যখন একেবারেই ভিন্ন রকম এবং অবস্থান স্পষ্ট করলেন তারা, এনসিপির নেতা জানিয়ে দিলেন যে এটা সাংবিধানিক আদেশ ছাড়া, সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না। কিভাবে আদেশ দিতে হবে সেটাও আবার রাষ্ট্রের যিনি প্রধান তার আদেশ হলে চলবে না, কারণ রাষ্ট্রের যিনি প্রধান তিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে তারা মানেন না। কার আদেশ দিতে হবে? প্রধান উপদেষ্টা সরকারের প্রধান হিসেবে তাকে একটা আদেশ জারি করতে হবে। সরকারের প্রধান কি সাংবিধানিক আদেশ জারি করতে পারেন? ব্যাপারটা হচ্ছে যে আপনি রাজনীতি করবেন কিন্তু রাষ্ট্রের সংবিধানের কোনো নিয়মের তোয়াক্কা করবেন না। তিনি বললেন যে আপনি এইভাবেই সাংবিধানিক আদেশ জারি করবেন, আপনি সরকারের প্রধান না, আপনি জুলাই অভ্যুত্থানের মানুষের প্রতিনিধি হিসেবে যেহেতু দায়িত্ব নিয়েছেন, জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধি, সারা বাংলাদেশের মানুষের স্টেক হোল্ডার হিসেবে আপনি এই আদেশ জারি করবেন।
মানে প্রধান উপদেষ্টা কি জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের নিয়ে কাছে শপথ নিয়ে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের, নাকি সংবিধানের আলোকে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন? এই সংবিধান মেনেই তো তিনি শপথ নিয়েছেন। সংবিধানের আলোকে তিনি, যদিও সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, কিন্তু 106 অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী তিনি শপথ নিয়েছেন এবং রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। সেখানে রাষ্ট্রপতির কাছে সংবিধানের অধীনে শপথ নেওয়া একজন সংবিধানের বাইরে গিয়ে জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে আদেশ জারি করবেন এবং সেটা আইনসম্মত হবে। কি মানে ব্যাপারটা মাঝে মাঝে মনে হয় যে মেটিকুলাস মন্তব্য মাঝে মাঝে মনে হয়। মানে আপনি যদি আইন মানতে না চান, সেটা চর্চা আপনি আপনার দলে করতে পারেন। আপনার দলের মধ্যে আপনি আইন মানলেন কি মানলেন না, কি করলেন, সেটা হয়তো অনেকে দেখতে যাবে না। কিন্তু যখন আপনি রাষ্ট্রীয় কাঠামোতে কথা বলবেন, রাষ্ট্রীয় কাঠামোর ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন, তখন তো আপনি আইনের ব্যত্যয় ঘটাতে পারেন না, সংবিধানের বাইরে যেতে পারেন না কোনোভাবেই সেটা যাওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু তার অবস্থানটা স্পষ্ট যে সাংবিধানিক আদেশে এটা বাস্তবায়নের ঘোষণা ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। আবার জামাতের পক্ষ থেকে যেটা বলছিলাম সেটাই তারা একেবারে আরও স্পষ্ট করে জানিয়েছে। তারা নভেম্বরের মধ্যে গণভোট চাই, নভেম্বরে গণভোট করে জুলাই সনদ বাস্তবায়ন করে তার প্রেক্ষাপটে তারা নির্বাচন করতে চায়। তার মানে হচ্ছে যে গণভোটের পরে তারা যে ইস্যুটা সামনে নিয়ে আসবে, এর আগেও একটা আলোচনায় বলেছিলাম সেটা ছোট্ট করে, সেটা হচ্ছে যে গণভোটের পরে তারা বলবে যে গণভোট হয়েছে, জনগণ সাপোর্ট করেছে, তার মানে তো এটা বাস্তবায়ন হয়ে গেছে। সুতরাং এই আলোকেই নির্বাচন হবে। এবারই যেগুলো সংশোধন করা হয়েছে সেই সংশোধনের আলোকে নির্বাচন হবে এবং তারা পিআর পদ্ধতিতেই নির্বাচন চাই, সেটাও তারা বলেছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের স্পষ্ট কথা যে এই যে এত মিটিং, এত আয়োজন, যদি মানে মনে করা হতো এরকম যে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব সবাই একমত হবে, সবাই রাজি হয়ে যাবে, যে আমাদের কোনো দ্বিমত নাই, তাহলে তো এত আলোচনার দরকার ছিল না, এত ঘটা করে মিটিংয়ের দরকার ছিল না। যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবিত আইনে রূপান্তর করলেই হয়ে যেত। কিন্তু একটা প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত আসবে, এটাই তো স্বাভাবিক। যেগুলো নোট অফ ডিসেন্ট এসেছে সেগুলোর আলোকেই এই বাস্তবায়ন পদ্ধতি প্রণয়ন করতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা বলেছি যে আপনারা যদি পরবর্তী সংসদের উপরে মানে শতভাগ আস্থা না রাখেন, তাহলে গণভোট করেন, সেটা নির্বাচনের দিনই করেন। নির্বাচনের দিনে ছোট একটা ব্যালট থাকবে আলাদা, যেখানে হ্যাঁ অথবা না, জুলাই সনদের পক্ষে হলে হ্যাঁ, বিপক্ষে হলে না, হ্যাঁ না ভোট দেবে জনগণ। তাতে করে একটা নির্বাচন করতে প্রায় ২৫০০ কোটি টাকা লাগে। সেই ২৫০০ কোটি টাকা রাষ্ট্রের খরচ হবে না, অতিরিক্ত খরচ হবে না, অতিরিক্ত আয়োজন, অতিরিক্ত জনবল, মাত্র নির্বাচনের ২ মাস আগে আরেকটা নির্বাচনের ফাওড়াগাড়া। এই পদ্ধতির কথা যারা বলে তারা মূলত ফেব্রুয়ারির নির্বাচন ডিলে করতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এটা তারা চায় না, এটা স্পষ্ট করে দিয়েছেন। এবং প্রধান উপদেষ্টাকে বলেছেন যে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেন, কিন্তু মনে রাখবেন আপনার উপরে আমাদের আস্থা আছে, সমর্থন আছে, কিন্তু সেটা সীমাহীন না, তারও একটা সীমা আছে। এই কথার মাধ্যমে সালাউদ্দিন আহমেদ বিএনপির অবস্থানটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে প্রধান উপদেষ্টাকে ততক্ষণ পর্যন্তই তারা সমর্থন করবে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা একটা ব্যালেন্স করে সিদ্ধান্ত নেবেন। এবং তিনি আর একটা ভয়াবহ কথা বলেছেন যে অনেক কিছুই হচ্ছে, সচিবালয়ে নিয়োগ কমিটি করা, এটা করা ওটা করা, আপনি যে সকল সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো আমাদের পছন্দ হচ্ছে না, এগুলো আমাদের অবজারভেশনে রয়েছে, এটা কোনোভাবেই এগুলো গ্রহণযোগ্য নয়। আবার সরাসরি তিনি বলেছেন যে সামরিক বাহিনীর সঙ্গে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, নির্বাচনের মাত্র ৩-৪ মাস আগে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই ধরনের পরিস্থিতি তৈরি করা এবং সামরিক বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড় হওয়ার যে প্রক্রিয়া, সেটা বিএনপি কোনোভাবেই সমর্থন করেন এবং বিএনপি এটাকে সন্দেহের চোখে দেখছে, এটাকে ভালোভাবে দেখছে না। এটার পেছনেও
একটা কারণ থাকতে পারে। এটার পেছনে কারণ পরিস্থিতি উত্তপ্ত হলে দুটো ব্যাপার হতে পারে। সেটা হচ্ছে যে নির্বাচন ডিলে হয়ে যেতে পারে, আর দেশের পরিস্থিতি উত্তপ্ত যেন থাকে, সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়ানো, সামরিক বাহিনীকে সরকারের মুখোমুখি করা, এই ব্যাপারগুলোর মাধ্যমে দেশের পরিস্থিতি উত্তপ্ত হলে কাদের লাভ সেটা একটু ভেবে দেখেছেন কি আপনারা? এই কথাও তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হলে সেই লাভটা তো পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী রাষ্ট্রের লাভ, আমাদের পতিত যে শক্তি তাদের লাভ। যদি বাংলাদেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে প্রতিটি শক্তি ফিরে আসার শক্তি খুঁজে পাবে। প্রতিবেশী দেশ চায় যে বাংলাদেশে একটা বাজে উদ্ভূত পরিস্থিতি তৈরি হোক, ওর মাঝে তারা পতিত শক্তিকে ফিরিয়ে আনতে পারবে। এটা যদি না বোঝেন তাহলে তো মুশকিল। এইভাবেই তিনি এতটা সরাসরি সালাউদ্দিন আহমেদ বিএনপির অবস্থানটা স্পষ্ট করবেন, এটা মোটামুটি ভাবনার বাইরেই মনে হয়। সালাউদ্দিন আহমেদের এই কথার পরে মনে হয়েছিল যে প্রধান উপদেষ্টা একটা কনক্লুশন টানবেন, কিন্তু তিনি কোনো কনক্লুশন টানেননি। তিনি শুধু সবাইকে ধন্যবাদ দিলেন এবং তার প্রত্যাশা যে শুক্রবারে উৎসব মুখর পরিবেশে এই স্বাক্ষর অনুষ্ঠান হবে। কিন্তু অন্যান্য দলগুলো এই ব্যাপারে কোনো মতামত না দিলেও, সনদ স্বাক্ষরের কিংবা এটার পক্ষে বিপক্ষে কোনো অবস্থান না জানালেও, এই তিন দলের অবস্থান তো আগের মতোই স্পষ্ট যে এই তিন দলের অবস্থান, বিশেষ করে এনসিপি এবং জামাতের অবস্থান, জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না, তাদের চাওয়া যদি পূরণ না হয়। আবার বিএনপিও সর্বশেষ তাদের হুমকিটা দিয়ে দিল যে সরকার যদি তার অবস্থানকে দোদুল্যমান রাখে এবং সরকার যদি যথাযথ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে না। তাহলে কি এই যে আনুষ্ঠানিক মিটিং, যেটা প্রায় ঘণ্টাব্যাপী যে মিটিং, সেই মিটিং যেটা প্রচারিত হলো টেলিভিশন চ্যানেলে সরাসরি, সেই সরাসরি প্রচারের বাইরে আনঅফিসিয়াল আলোচনায় এখন কি হবে? আনঅফিসিয়াল আলোচনা তো হবেই, কারণ এখনও যেহেতু হয়নি, সিদ্ধান্ত ফাইনাল হয়নি। প্রধান উপদেষ্টা কেন এভাবে কনক্লুশন টানলেন? কেন বললেন না যে ঠিক আছে, আমরা এই ব্যাপারে এই তিন দলের সঙ্গে আলাদাভাবে বসে কথা বলছি? এ ধরনের কোনো কথা বললেন না, কিন্তু তিনি মিটিং স্থান ত্যাগ করলেন, এরকমটাও আমরা দেখলাম। এরপরে কি আনঅফিসিয়াল মিটিংয়ের স্টেপে কি হতে যাচ্ছে? শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষর আদৌ হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেনাবাহিনীর সঙ্গে যে পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, আইন মন্ত্রণালয় যে পরিস্থিতি তৈরি করেছে সেনাবাহিনীর সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি, সেই পরিস্থিতির বিরুদ্ধে যখন বিএনপি স্পষ্ট অবস্থান জানিয়ে দিল, তখন সরকারের মুভমেন্টটা কোন দিকে যাবে? দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।